আপনাদের এই কোর্সটাতে বেসিক মেকানিক্স অফ সলিডস এখানে একদমই সত্যি বলতে মেকানিক্স এর খুবই ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো নিয়ে আসলে আলোচনা করা আছে। সিলেবাসেও সেরকমই আছে, যেরকম দেখতে পাচ্ছিলাম যে স্ট্রেস স্ট্রেইন এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই ধরনের খুবই বেসিক কিছু জিনিস এই কোর্সটাতে আছে। তো আপনাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দিছি, ওগুলো একটু দেখবেন। ওখানে হচ্ছে কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো থেকেই মানে বেসিক্যালি কোশ্চেন হবে। আর আজকের এই ক্লাসটাতে আমি একটু স্ট্রেস, যেহেতু আমাদের স্ট্রেস এবং স্ট্রেইন এই দুটো নিয়ে হইতেছে অনেকগুলো প্রবলেম ম্যাথ আছে। সো স্ট্রেস এই জিনিসটা কি, এটা নিয়ে আজকে একটু দেখার চেষ্টা করব। তো আমরা স্ট্রেস এই জিনিসটা হইতেছে নর্মালি কখন ইউজ করি, সে আমরা হচ্ছে বলি যে যখন অনেক কাজের অনেক চাপ থাকে তখন আমরা বলি যে খুবই স্ট্রেসড ফিল হচ্ছে, ঠিক আছে? তো আমরা হইতেছে ছোটবেলায় যখন 9-10-এ পড়ছি তখন আমরা একটা টার্ম পড়ে আসছি, সেটা হচ্ছে এরকম পড়ছি যে প্রেসার। আমরা প্রেসার, এই টার্মটা আমরা পড়ে আসছি। এবং প্রেসার ইকুয়াল টু আমরা একটা সমীকরণ পড়তাম যে প্রেসার সমান হইতেছে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল বা ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া, বা বল বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে আমরা অনেক আগে পড়ে আসছি ছোটবেলায়। তো এটা হচ্ছে আমরা কি বলছি, প্রেসার। এটা কি প্রেসার। স্ট্রেস, যেটা স্ট্রেসটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, নরমালি স্ট্রেসটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। তো মজার বিষয়টা হচ্ছে যে স্ট্রেসটাও সমান আমরা বলছি হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, মানে হচ্ছে আমার বল বাই ক্ষেত্রফল। তাহলে আমার কথা হচ্ছে যে প্রেসারটাকেও আমরা বলছি ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেসটাকেও আমরা বলছি হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় গেল? পার্থক্যটা একটা আছে। পার্থক্যটা হচ্ছে এরকম যে প্রেসার বাই এর মানে যখন আমরা প্রেসার ব্যবহার করি, প্রেসার আনতেছি, তখন হচ্ছে এরকম যে আমি মনে করলাম যে মনে করেন এই একটা তল বা একটা প্লেন, এই প্লেনের উপর একটা বডি আছে বা একটা বস্তু আছে, সেরকম একটা বস্তু আছে। এখন যদি এরকম ঘটে, যখন আমরা এই বস্তুটার উপর একটা ফোর্স দিই বা বল দিই, মনে করলাম যে সেই বলের মান মনে করলাম যে এফ, তার মানে এই একটা বস্তু, এই বস্তুর উপর আমি একটা ফোর্স দিলাম বা বল দিলাম, যে বলের মান হচ্ছে এফ। এবং আমি যদি বলি যে এই বস্তুটার ক্ষেত্রফল, এই বস্তুটার ক্ষেত্রফল যদি হয় এ, মানে আমি যেই তলে বল দিছি, সে এই তলটা তো না, এই যে এই তল, যে এই তলে আমি কি করছি, একটা ফোর্স দিছি। এই তলের ক্ষেত্রফল যদি হয় আমার এ, তাহলে প্রেসার আমি বলছি প্রেসার সমান হচ্ছে এফ বাই এ। প্রেসার সমান কি, এফ বাই এ। মানে এরকম একটা বস্তু, এই বস্তুর এই যে তল, এই যে এই পাশে একটা, এটা তো আমার একটা আয়তকার বস্তু, একটা আয়তকার বস্তুতে কয়টা তল থাকে, 6টা তল থাকে। তাই মনে করলাম যে এই তলটাতে আমি হচ্ছে কি দিলাম, একটা ফোর্স দিলাম। সেই ফোর্সের মানটা কত, সেই ফোর্সের মানটা আমি মনে করলাম যে এফ। এবং ওই তলের ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে আমি বলতে পারি যে আমার প্রেসার, প্রেসার বা চাপ, সেটা সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, বা ওই বল ডিভাইডেড বাই ওই বলটা যেই তলের উপর প্রযুক্ত হয়েছে সেই তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমরা প্রেসার, খুব সিম্পল ভাবে। এবার স্ট্রেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্ট্রেস জিনিসটা কি। স্ট্রেস জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আসলে প্রেসারের সমান, কোনো কোনো ক্ষেত্রে আবার একটু ডিফারেন্ট। স্ট্রেস জিনিসটা কি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। স্ট্রেস জিনিসটা হচ্ছে এরকম যে আমি মনে করলাম সেই একই বস্তু, আমি মনে করলাম যে এখানে আছে সে একই রকম একটা বস্তু। তো যখন আমরা এই একটা বস্তুর উপর বল দেই, আমি মনে করলাম যে সে এই বস্তুটা একটি ইলাস্টিক বস্তু। ইলাস্টিক বস্তু মানে কি? এগুলো আসলে আস্তে আস্তে বলবো যে ইলাস্টিক কি, প্লাস্টিক কি। ইলাস্টিক বলতে খুব সিম্পল ভাষায় যদি বলি, একটা ফোম হচ্ছে একটা ইলাস্টিক। ফোম একটা কি ইলাস্টিক, মানে হচ্ছে আপনি যদি ফোমের উপর একটা ফোর্স দেন, সে হচ্ছে তার বডিটা ডিফর্ম করে, মানে বডি শেপটা আগের মতো আর থাকে না, অন্যরকম হয়ে যায়। কিন্তু যখন আপনি ফোর্সটা আবার নিয়ে আসেন,
সে কি করে তার আগের অবস্থাতে আবার ফিরে আসে। এই ধরনের যে সমস্ত বস্তু তাকে বলি আমরা ইলাস্টিক বডি। যেমন রাবার, আপনি যদি এটাকে টান দেন তাহলে এটা তার যে আকৃতি সেটাকে ডিফর্ম করে, মানে আগের মতো আর আকৃতি থাকে না। কিন্তু যখন আপনি এটাকে উইথড্র করে নেন, ফোর্সটাকে আবার উইথড্র করে নেন বা তুলে নেন, তখন কি ওই রাবারটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এই ধরনের বস্তুকে আমরা বলছি হচ্ছে ইলাস্টিক বডি। তো আমি মনে করলাম যে এই যে বস্তুটা, এই বস্তুটা ছিল একটি ইলাস্টিক বডি। আমি মনে করলাম যে এই যে বস্তুটা ছিল, এই বস্তুটা ছিল একটি ইলাস্টিক বডি। তার মানে যখন এই বস্তুটার উপরে ফোর্স দেওয়া হবে তখন কি হবে? তখন যেটা হবে, এই বস্তুটা এদিকে কি করবে? এদিকে একটু কি করবে? ডিফর্ম করবে। তাহলে এই বস্তুটা আমি যখন এফ ফোর্স দিলাম, সেই বস্তুটা কি করলো? একটু ডিফর্ম করলো। আবার যখন আমি এফ বলটা তুলে নিব তখন আবার বস্তু কি? তখন আবার বস্তু আবার এই নীল কালার হয়ে যাবে, মানে আগের অবস্থানে ফিরে আসবে। তো যখন আমি বস্তুটাকে বল দিলাম ভালো কথা, সে ডিফর্ম হলো। তাহলে আমি একটা কথা আমি আবার বলে নিচ্ছি যে স্ট্রেস সমান আমরা কি বলছি? ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তবে এই ফোর্সটা একটু পার্থক্য আছে আগের বার আর এবারের মধ্যে। তো বিষয়টা হচ্ছে, আমি মনে করলাম যে এই বস্তুটার উপর একটি বল দিলাম, বস্তুটা ডিফর্ম হলো। এই বস্তুটার উপর যদি আমরা বল সরায় নিই তাহলে বস্তুটা কি হবে? আগের অবস্থানে ফিরে আসবে, তাই না? আচ্ছা, আগের অবস্থানে যদি ফিরে আসতে চায় একটি বস্তু, তাহলে নিশ্চয়ই তার নিজে থেকে একটি রেজিস্টিং ফোর্স বা প্রতিরোধকারী বলের সৃষ্টি হতে হবে। মানে এই বস্তুটাকে যখন আমি বল দিলাম, আবার আমি দেখাচ্ছি, এই বস্তুটাকে যখন আমি একটা ফোর্স দিলাম, সেদিক থেকে একটা বল দিলাম বা ফোর্স দিলাম, তো বস্তুটা কি হয়ে গেল? বস্তুটা তার আকৃতি পরিবর্তন করে একটু ডিফারেন্ট আকৃতি হয়ে গেল, এরকম একটা আকৃতি হয়ে গেল। সে যখন আমি ফোর্সটা তুলে নিলাম তখন বস্তুটা আবার কি হবে? আগের অবস্থানে ফিরে আসবে। তার মানে বস্তুটাকে যদি আগের অবস্থানে বা বডিটাকে যদি আগের অবস্থানে ফিরে আসতে হয়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু রেজিস্টিং ফোর্স বা প্রতিরোধকারী বলের সৃষ্টি হতে হবে, যেই প্রতিরোধকারী বল তাকে আগের অবস্থানে ফিরে নিয়ে আসবে। তার মানে এদিকে যদি আমি বল দিই তাহলে ওই বস্তুর ইন্টারনালি রেজিস্টিং যে ফোর্স সেটি হবে উল্টো ঠিক তার উল্টো। তার মানে আমি বল দিলাম, যখন বলটা অপসারণ করলাম তখন তার যে নিজস্ব যে প্রতিরোধকারী বল বা ইন্টারনাল যে রেজিস্টিং ফোর্স, সেটি তার আমার বলের বিপরীত দিকে ক্রিয়া করে ওই বস্তুটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। এই যে প্রতিরোধকারী বল বা রেজিস্টিং ফোর্স আমরা বলছি, এই ফোর্স ডিভাইডেড বাই ওই তলের যে ক্ষেত্রফল, সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেস। তার মানে প্রেসার আর স্ট্রেসের মধ্যে খুব বেসিক পার্থক্য এটাই, যে প্রেসার হচ্ছে আপনি আপনি যে বল দিচ্ছেন সেই বল ডিভাইডেড বাই ওই তলের ক্ষেত্রফল। আর স্ট্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই বস্তুর ওই বস্তুর ইন্টারনালি যে রেজিস্টিং ফোর্স তৈরি হচ্ছে, সেই ইন্টারনালি রেজিস্টিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়াটা হচ্ছে আমার স্ট্রেস। ইন্টারনালি রেজিস্টিং ফোর্স কেন হচ্ছে? আমি বস্তুকে যেদিকে বল দিচ্ছি, বস্তু আমি যদি বলটা অপসারণ করে নিই, বস্তু তার নিজে থেকে কিছু প্রতিরোধকারী বলের সৃষ্টি করে ওইটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। যেমন আমি যদি বলি যে আমরা বলি না যে রেইনফোর্সমেন্ট বা আমরা বিল্ডিং এ যে রড গুলো দিই, এই বিল্ডিং এর রড গুলো হচ্ছে অনেক ইলাস্টিক। যেমন আপনি যখন এই বিল্ডিং একটা বিমের মধ্যে কি থাকে, একটা মনে করলাম যে একটা বিম, এই হচ্ছে একটা বিম, হ্যাঁ, একটা বিম। এই বিমের মধ্যে কি আছে? মনে করলাম যে একটা রেইনফোর্সমেন্ট আছে, নিচে একটা রেইনফোর্সমেন্ট আছে, এরকম জায়গায় রেইনফোর্সমেন্ট আছে। তাহলে যখন এই বিমের উপর একটা লোড আসে, যখন এই বিমের উপর কি আসে? লোড আসে, তখন কি হয়? এই যে আমার যে বিমটা, এই বিমটা কি হয়ে যায়? একটু কি হয়ে যায়? বেঁকে যায়। আমি একটু নিচে আঁকাচ্ছি। এই যে এরকম কি হয়? একটু কি হয়ে যায়? বেঁকে যায়। তার মানে কি, আমার যে নিচে যে রেইনফোর্সমেন্ট গুলো ছিল বা রড গুলো ছিল, সেই রড গুলো কি হচ্ছে? সরি, এই রড গুলো কি হচ্ছে? যে নিচে থেকে যে এভাবে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। কিন্তু যখন এই বলটা হচ্ছে আবার অপসারণ করা হয় তখন কি আবার আমার বিমটা কি আগের অবস্থানে ফিরে আসে। তাহলে যেই বলটা নিজে থেকে উৎপন্ন হয়ে
এই রডগুলোকে বা কি বলা যায়, এই রেইনফোর্সমেন্ট গুলোকে আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আসে সেই বল ডিভাইডেড বাই তার এরিয়াটা হচ্ছে আমার স্ট্রেস। আচ্ছা, আমি যা বলতেছি কিছু বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তবে আপনার সাউন্ড কোয়ালিটি একটু লো। আমার মনে হয় একটু হাই হলে আর একটু ক্লিয়ার বোঝা যেত। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এই স্ট্রেসের এখন বিষয়টা হচ্ছে যে এই স্ট্রেসের কয়েকটা আহ, ভাগ আছে, মানে কয়েক ধরনের স্ট্রেস আমরা বলি। তার মধ্যে একটা বলি হচ্ছে আমরা নর্মাল স্ট্রেস বা এক্সিয়াল স্ট্রেস, আরেকটা বলি হচ্ছে আমরা শিয়ার স্ট্রেস। তো নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস এই জিনিসগুলো কি সেটা দেখবো। আরো কিছু স্ট্রেস আছে, বেন্ডিং স্ট্রেস আছে। ওকে, আমি মনে করলাম যে এই হচ্ছে একটা বডি, একটু বেশি হয়ে গেছে। ওকে, আমি মনে করলাম যে এরকম একটা বডি। তো এই বডির উপরে, এখানে পাশে দেখাই, এইরকম একটা বডি। তো এই বডির উপরে আমি মনে করলাম যে আমার কোন এক জায়গা থেকে হচ্ছে ফোর্স আসতেছে, ফোর্স আসতেছে। ওকে, আমি মনে করলাম যে এই যে বডি, এই বডির আমি মনে করলাম যে যে তলগুলো আছে, আমি মনে করলাম যে এটা একটা, এই তলটা বিবেচনা করতেছি। মনে করলাম যে এই পাশের যে তল বা প্লেনটা আছে, এই প্লেনটা আমি বিবেচনা করতেছি। তো আমার আমি স্ট্রেস বলতেছিলাম কয় ধরনের স্ট্রেস হচ্ছে, নর্মাল স্ট্রেস থাকতে পারে, শিয়ার স্ট্রেস থাকতে পারে। তো সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি যে নর্মাল স্ট্রেসটা কি। নর্মাল স্ট্রেসটা হচ্ছে একদম পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তার মানে আমি যদি এই প্লেনটা বিবেচনা করি, একদম এই যে এই পাশে যেটা আমি আহ, দাগ দিয়ে দেখাইছি, এই প্লেনটা বিবেচনা করি, তাহলে এই তলের সাথে পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল স্ট্রেস। তার মানে এই তলের সাথে পারপেন্ডিকুলার কোন ফোর্সটা থাকতে পারে, এই এইভাবে হতে পারে একটা ফোর্স, অথবা কি হতে পারে, এভাবে একটা ফোর্স হতে পারে। ঠিক আছে, আবার আমি যদি চিন্তা করি যে এই তলের ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে মানে একদম উপরে যে তলটা, এই তলের ক্ষেত্রে আমার ফোর্সটা কি রকম হতে পারে, যদি বলি পারপেন্ডিকুলার যে ফোর্সটা, সে পারপেন্ডিকুলার ফোর্স কিভাবে হতে পারে, হয় একদম এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে। তার মানে একটি তল বা একটি প্লেনের সাথে পারপেন্ডিকুলার যদি কোনো স্ট্রেস থাকে বা বল থাকে অ্যাকচুয়ালি, বা ফোর্স থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে নর্মাল স্ট্রেস। মানে যেই বলটা বা যেই ফোর্সটা ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সেইটাকে আমরা বলছি হচ্ছে নর্মাল স্ট্রেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে নর্মাল স্ট্রেস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে কম্প্রেশন। যদি এরকম হয় যে আমার যে ফোর্সটা, সেই ফোর্সটা বস্তুটাকে কম্প্রেস করতেছে বা চাপ দিতেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্প্রেশন। আর যদি এরকম হয় যে ফোর্সটা, নর্মাল স্ট্রেসটা আমার বস্তুটাকে টেনে ধরতেছে, সেটাকে বলবো হচ্ছে আমরা টেনশন। ঠিক একইভাবে যদি আমরা এই প্লেনটা চিন্তা করি, এই প্লেনটা চিন্তা করি, তাহলে এই প্লেনের নর্মাল স্ট্রেস কিভাবে থাকতে পারে, জাস্ট এই প্লেনের যে পারপেন্ডিকুলার ডিরেকশন, তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশন হতে পারে এভাবে, এভাবে হতে পারে, আবার হতে পারে কি এই নিচের দিকে। তার মানে এই একটা তল বা একটা প্লেন, সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স থাকে, সেটাকেই আমরা বলবো হচ্ছে কি নর্মাল ফোর্স। তাহলে নর্মাল ফোর্স কত ধরনের হতে পারে, নর্মাল ফোর্স আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কম্প্রেশন আর একটা হচ্ছে টেনশন। এখন কথা হচ্ছে যদি এরকম হয় যে প্লেনটা এরকম থাকে, প্লেনটা যদি এরকম থাকে, তাহলে নর্মাল ফোর্স কি, নর্মাল ফোর্স হচ্ছে ঠিক সিম্পলি তার হইতেছে পারপেন্ডিকুলার, তার পারপেন্ডিকুলার কি এই যে এরকম। ঠিক আছে, হয় এরকম না হলে এরকম। তার মানে একটি প্লেন যেভাবেই থাকুক না কেন, তার সাথে যদি লম্বভাবে কোনো বল আসে বা ফোর্স আসে, সেটাকে বলবো হচ্ছে আমরা নর্মাল স্ট্রেস। এবং নর্মাল স্ট্রেস কত ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। যদি প্রেসার দেয় মানে কম্প্রেস করে তাহলে কম্প্রেশন, টান দেয় তাহলে হচ্ছে টেনশন। এবার হচ্ছে শিয়ার স্ট্রেস, এটা কি বললাম, এটা বললাম হচ্ছে আমরা নর্মাল স্ট্রেস। এবার হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা কি, শিয়ার স্ট্রেসটা হচ্ছে প্যারালাল টু দ্য সেকশন, প্যারালাল টু দ্য সেকশন। তার মানে ঠিক একইভাবে যদি এই যদি আমার বডি হয়,
তাহলে এই বডির সাথে প্যারালাল, তাহলে প্যারালাল কি, প্যারালাল মানে গা ঘেঁষে যে ফোর্সটা যাবে, একদম জাস্ট গা ঘেঁষে যে ফোর্সটা যাবে, মানে গা ঘেঁষে কি এইটা হতে পারে আমার শিয়ার স্ট্রেস, আবার গা ঘেঁষে যদি দেয় এটাও আমার শিয়ার স্ট্রেস। তো গা ঘেঁষে যে বলগুলো যাবে, আবার যদি আমি এই তলটা কল্পনা করি, তাহলে এর গা ঘেঁষে কোনটা যেতে পারে, এদিকে যেতে পারে, গা ঘেঁষে ওদিকে যেতে পারে। তো এই যে বলগুলো, এই বলগুলোকে বলছি আপনারা কি, আমরা বলছি হচ্ছে শিয়ার স্ট্রেস। তার মানে এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে এটা যদি একটা বিম হয়, বিমের সেকশন হয়, তাহলে এই যে গা ঘেঁষে যেই ফোর্সটা চলে যাবে, এই ফোর্সটাকে আমরা সিম্পলি বলছি কি, শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস। আচ্ছা। স্যার, হ্যাঁ, হ্যাঁ শুনতেছি, বলেন। অনেকে ওয়েটিং আছে, আপনি যদি একটু অ্যাকসেপ্ট করতেন স্যার। কই, আমি এখানে তো কাউরেই দেখতেছি না, সবাই তো আছে, 11 জন 13 জন আছে, ওয়েটিং এ ছিল এখন আর। স্যার আচ্ছা আচ্ছা, বলতেছিল সরি, স্যার হ্যাঁ, ওয়েটিং ওকে এ ওকে আছে। ওকে। আচ্ছা ওকে, তাহলে এটাকে বলছি আমরা কি, তাহলে শিয়ার স্ট্রেস কি, শিয়ার স্ট্রেস হচ্ছে আমরা প্যারালাল টু দা সেকশন, আর নরমাল স্ট্রেস কি পারপেন্ডিকুলার টু দা সেকশন। একটা সেকশনের সাথে যদি পারপেন্ডিকুলার কোনো ফোর্স থাকে সেটাকে বলছি আমরা নরমাল স্ট্রেস। আচ্ছা ওকে। কিছু স্ট্রেস আছে, একটা হচ্ছে যে টুইস্টিং এর জন্য কিছু স্ট্রেস হয়, যেরকম মনে করেন যে এই একটা বডি, ঠিক এরকম ভাবে বডি, এরকম একটা বডি আছে, তো কিছু শিয়ার স্ট্রেসের জন্য টুইস্টিং হয়, যেরকম মনে করেন যে এই বডি এর এই বরাবর একটা ফোর্স, মানে এই গা ঘেঁষে যাচ্ছে, এই যে তল বা এই যে প্লেন, সেই প্লেনের গা ঘেঁষে এইদিকে একটা ফোর্স যাচ্ছে, আবার এই তলের গা ঘেঁষে এদিকে একটা ফোর্স যাচ্ছে। এবার দেখেন তো, এই দুইটা ফোর্সের জন্য এই বডিটা কি করবে বলেন তো, ঘোরার বা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে বা ঘোরার চেষ্টা করবে। এর জন্য আবার আলাদা একটা স্ট্রেস আসে, সেটাকে আমরা বলছি হচ্ছে টুইস্টিং স্ট্রেস। ঠিক আছে, মানে একদম সিম্পল এরকম যদি থাকে, সে আহ, একটা, এই হচ্ছে একটা প্লেন যার এদিকে একটা ফোর্স, আবার এদিকে একটা ফোর্স, তাহলে যদি চিন্তা করেন তো এই বডিটা কি করার চেষ্টা করবে, এদিকে রোটেট করার চেষ্টা করবে না, তাহলে এইটাকে বলছি হচ্ছে আমরা টুইস্টিং। টুইস্টিং এর জন্য এরকম কিছু স্ট্রেস আসে। ওকে। আচ্ছা, আরো একটা স্ট্রেস আছে, সেটাকে বলছি আমরা বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসটা আমরা নর্মালি সবচেয়ে বেশি দেখি কোথায়, আমরা বিমের সময়, বিম যখন হিসাব করি তখন আমাদেরকে সবসময় বেন্ডিং স্ট্রেসটা দেখতে হয়, বেন্ডিং স্ট্রেসের জন্য হিসাব করতে হয়। তো সেটা কেমন, মানে বেঁকে যাওয়ার জন্য যে স্ট্রেস আসে, যেরকম মনে করলাম যে এই হচ্ছে একটা বিম, এই হচ্ছে একটা বিম, তো এই বিমের উপর যখন হইতেছে লোড আসতেছে, তখন এই বিমটা কি হচ্ছে, এই বিমটা হচ্ছে তার নিজস্ব অবস্থান থেকে কি, এই যে বেঁকে যাওয়ার চেষ্টা করতেছে, এই যে এভাবে কি হচ্ছে, সে হচ্ছে কি বেঁকে যাওয়ার চেষ্টা করতেছে, এই যে বেঁকে যাওয়ার চেষ্টা করতেছে, এই বাঁকার জন্য এখানে কি আসবে, এই এই যে তলগুলোতে, এই যে এই জায়গাগুলোতে হচ্ছে কি আসবে, স্ট্রেস আসবে। সেই স্ট্রেসটাকে বলছি হচ্ছে আমরা বেন্ডিং স্ট্রেস। যে স্ট্রেসটাকে বলছি আমরা বেন্ডিং স্ট্রেস। এবার এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, একটা বিম যদি আমরা চিন্তা করি, এই যে বিম, এটা হচ্ছে কি একটা বিম, ঠিক আছে, আমি এই বিমের, আমি তো এই পাশটা আমরা যদি একটু, এই বিমটা তো বেসিক্যালি হচ্ছে এরকম এরকম দেখতে, আমি তো শুধু ইটা আঁকাইছি, তো বেসিক্যালি তো এরকম দেখতে। তো আমরা যদি শুধু এইটুক অংশ চিন্তা করি, এই যে এই অংশটাকে একটু যদি আমরা দেখি, এই অংশটুক যদি দেখি, তাহলে এই অংশটা কি, অংশটা দেখতে হচ্ছে অনেকটা কি এরকম হবে, এই অংশটা দেখতে অনেকটা কি হবে, এই যে এরকম হবে। ওকে। যেটা হয় যে বিমের সবসময় কি হয়, উপরের দিকে দেখেন তো, উপরের সাইডটাতে কি হচ্ছে, উপরের সাইডটাতে সরাসরি ফোর্স কি করতেছে, তাকে চাপ দিতেছে। তো উপরের যে অংশটা, এই উপরের অংশটা সবসময় থাকে হচ্ছে কম্প্রেশনে, সবসময় কি কম্প্রেশনে থাকে। এটা খেয়াল রাখতে হবে যে বিমের সবসময় উপরের অংশটা কি থাকে, উপরের অংশটা থাকে হচ্ছে কম্প্রেশনে, আর এই নিচের অংশটা কি দেখেন তো অনেক টান টান হয়ে যাচ্ছে, এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটাতে কি সরাসরি ফোর্স আসে না, সরাসরি ফোর্স আসছে কি উপরের পার্টটাতে, একদম সরাসরি বল আসছে, মানে ফোর্স দেওয়া হয়েছে উপরের পার্টটা, যার জন্য উপরের পার্টটা কিসে আছে, কম্প্রেশনে আছে সরাসরি। আর নিচের পার্টটা কি হয়, নিচের পার্টটা কিসে থাকে, নিচের পার্টটা আছে হচ্ছে টেনশনে, মানে নিচের পার্টটা হচ্ছে টেনে ধরছে। ঠিক আছে, মানে ছিল হইতেছে কেমন, এই যে এরকম অবস্থাতে ছিল, কিন্তু সে কেমন হয়ে গেছে, এই যে এরকম হবার জন্য নিচের পার্টটাতে কি হয়েছে, একটা টেনশন ক্রিয়েট হয়েছে, মানে হইতেছে তাকে মনে হচ্ছে যে কেউ টেনে ধরছে এরকম। তো এই জন্য বিমের ক্ষেত্রে উপরে সবসময় কি হবে, কম্প্রেশন, আর নিচে সবসময় কি হবে,
নিচে সবসময় হবে হচ্ছে টেনশন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসটা কি, এই যে একটা ফোর্স দেয়া হলো উপর থেকে, বিমের উপর থেকে একটা ফোর্স দেয়া হলো, সেই ফোর্সের জন্য এই বিমে যে স্ট্রেসটা তৈরি হবে সেই স্ট্রেসটাকে বলছি আমরা কি, বেন্ডিং স্ট্রেস। তো এই ধরনের হচ্ছে কয়েকটা স্ট্রেস হচ্ছে মেইনলি আছে। বেন্ডিং স্ট্রেসের একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এমসি বাই আই। যাই হোক, ওগুলো এখন দরকার হবে না, আমি জাস্ট কয়েকটা স্ট্রেসের নাম বললাম, এগুলো হচ্ছে একটু জানা লাগবে, যে নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, টুইস্টিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, এবং এগুলা কি সেটা একটু জানা দরকার। ওকে, তা এখন হচ্ছে আপনাদের দুই একটা জিনিস হচ্ছে আমি আর একটু রিক্যাপ করাই দিই, মানে একটু রিপিট করাই। সেটা হচ্ছে যে আপনারা এর আগে সলিড মেকানিক্স এর একটা কোর্স খুব সম্ভবত পড়ে আসছেন না? সলিড মেকানিক্স এর কোর্স আপনারা পড়ে আসছেন, ঠিক আছে? গত টার্মে মেবি পড়ে আসছেন না আপনারা নাকি সলিড মেকানিক্স এর জি কোর্স? স্যার। ওকে, সলিড মেকানিক্স এর কোর্স যদি আপনারা পড়ে আসে থাকেন, তাহলে আমরা দুই একটা জিনিস, এখন আমরা তো স্ট্রেস একটু বুঝলাম যে স্ট্রেস জিনিসটা কি, স্ট্রেস এবং প্রেসারের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বুঝলাম। তাহলে এখন হচ্ছে আমরা একটু এর আগে যে মেকানিক্স গুলো আমরা পড়ে আসছি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব, সেটা একটু আর কি মনে করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে যে আমরা যত ডিজাইন করি সবকিছু হচ্ছে স্ট্যাটিক ধরে ডিজাইন করে, মানে আমরা ধরি হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ইকুয়াল টু কি আমার জিরো। এইটা ধরে হচ্ছে আমরা সমস্ত কিছু কি করি, ডিজাইন করি, মানে প্রত্যেকটা স্ট্রাকচার আমরা ধরে হচ্ছে স্ট্যাটিক, এবং স্ট্যাটিক ধরে আমরা হচ্ছে ডিজাইন করি। আর ডাইনামিক ধরলে কি হইতো বলেন তো? সামেশন অফ এফ ইকুয়াল টু কি হতো জানেন? সামেশন অফ এফ ইকুয়াল টু আসতো হচ্ছে এম এ। যেমন আপনারা হইতেছে কি 9 10 এটা পড়ে আসছেন না, এফ ইকুয়াল টু এম এ, পড়ে আসছেন না? এটা পড়ে আসার কথা যে এফ ইকুয়াল টু এম এ। এটা কখন ছিল বলেন তো? এটা ছিল হইতেছে একটা গাড়ির জন্য, যে একটা গাড়ি চলে যাচ্ছে, তখন কি তার একটা ভেলোসিটি আছে, ত্বরণ আছে, অথবা একটা মুভিং বডি, যে বস্তুটা হচ্ছে নড়াচড়া করতেছে, তার কি আছে, ত্বরণ আছে, এবং তার জন্য এই বলটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম। এটাকে বলে হচ্ছে আমরা ডাইনামিক কোন বডির জন্য, মানে যেটা হইতেছে কি নড়াচড়া করতে পারে, ডাইনামিক কোন বডি। আর সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো হইতেছে স্ট্যাটিক কোন বডি, স্ট্যাটিক কোন বডি মানে যে সবসময় কি থাকতে হবে, যাকে সবসময় স্থির থাকতে হবে। তার মানে আমরা ধরি যে প্রত্যেকটা স্ট্রাকচার কি স্থির থাকবে, যার জন্য আমরা হচ্ছে বলি যে সামেশন অফ এফ ইকুয়াল টু কি জিরো। আর যদি কোনো বডি চলমান হয় বা মুভ করতে থাকে, তখন তার জন্য কিন্তু সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। যাকে এটা হইতেছে একটু এমনি বললাম, বাট আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু ডিজাইন করবো অবশ্যই আমাকে সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো মানে মানে হচ্ছে চারদিকের বল মিলে চারদিকের বল মিলে হতে হবে কি শূন্য। চারদিকের বল মিলে হতে হবে শূন্য। যেরকম এটা যদি একটা বডি হয়, এর উপর যদি উপরে একটা বস্তু আসে, মানে ফোর্স আসে, এবং নিচে থেকে, তাহলে কি করতে হবে, ওই পরিমাণ ফোর্স তাকে আসতে হবে, তাহলে কি হবে, এই বস্তুটা কি হবে, এই বস্তুটা হচ্ছে ভারসাম্যে থাকবে বা স্থির থাকবে। অথবা আমি যদি বলি বাম দিক থেকে যদি একটা প্রেসার আসে এফ, তাহলে ডান দিক থেকেও কি করতে হবে, আমাকে ওই সেম পরিমাণ প্রেসার দিতে হবে, তাহলে কি থাকবে, বস্তুটা কি থাকবে, ভারসাম্যে থাকবে। ঠিক আছে? তো আলটিমেটলি আমাকে প্রত্যেকটা স্ট্রাকচার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বস্তুটা যাতে অবশ্যই কিসে থাকে, ভারসাম্যে থাকে, না হলে কি হবে, না হলে আমার স্ট্রাকচারটা স্টেবল হবে না। তো আমার একটা জিনিস হচ্ছে আপনাদের এখন হচ্ছে একটু মাথায় থাকা লাগবে, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ফোর্সের কম্পোনেন্ট শিখছিলাম। বিভিন্ন ফোর্সের কম্পোনেন্ট আমি এইগুলো পড়াচ্ছি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কম্পোনেন্ট গুলো একটু মাথায় আনার জন্য। সেটা হচ্ছে যে আমরা এরকম একটা যদি ফোর্স হয়, আমার যদি এই এই মানে সরি, ফোর্স তো না, এটা হচ্ছে যদি একটা বস্তু হয়, এই বস্তুর উপর আমি মনে করলাম যে আমি কত বল দিতেছি, সে এফ বল দিতেছি, এরকম একটা এফ বল দিতেছি, এবং এফ বল আমি এবার হচ্ছে সরাসরি সোজাসুজি দিতেছি না, আমি মনে করলাম যে একটা নির্দিষ্ট কোণ করে দিতেছি। তো আমাদের একটা জিনিস হতেছে সবসময় মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে একটি ফোর্স একটি বস্তুর উপর যখন এরকম ইনক্লাইন ভাবে আসে, আমরা হিসাবের সুবিধার জন্য সবসময় এই ফোর্সটাকে সবসময় দুটো উপাংশে ভাগ করে নিই বা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই। একটা হচ্ছে
ভার্টিক্যাল ডিরেকশন আর একটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে। আমার একটা বস্তুর উপর যত বল আসুক না কেন, যত বল আসুক না কেন, আমি মনে করলাম যে আমরা এরকম ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে এরকম উম, সে দুটো, এই হচ্ছে একটা তার, এই হচ্ছে একটা তার, এবং এই হচ্ছে মনে করলাম যে আর একটা তার, এই তিনটা তার দিয়ে মনে করলাম যে একটা বস্তুকে আমি কি করছি, আটকায় রাখছি। তো এই বস্তুটাকে যখন আমি এই তারগুলো দিয়ে এখানে আটকায় রাখছি, তারগুলো দিয়ে যখন আটকায় রাখছি, তখন নিশ্চয়ই এই তারগুলো এই বস্তুর ভরের জন্য, বস্তুর ভর যদি হয় ডাব্লিউ, এই বস্তুর ভরের জন্য নিশ্চয়ই সে তারা কি করছে, টান অনুভব করছে বা একটা ফোর্স অনুভব করছে। তাহলে এখন দেখেন, এই যে বলগুলো, এই যে টান বা এই যে বলগুলো, এই বলগুলো কিন্তু একদম সোজাসুজি না, মানে উলম্বও না আবার অনুভূমিকও না, তারা কিন্তু একটা বাঁকানো বা কোণ করে আছে। তাহলে আমাকে আমার কোনো ম্যাথ করতে গেলে যখনই দেখবো যে এরকম বাঁকানো আছে বা কোণ করে আছে, আমার প্রথম কাজটাই হবে যে আমরা ওই বাঁকানো রাখবো না। আমরা আমাদের প্রথম কাজটাই হবে হচ্ছে আমরা তাকে দুটো উপাংশে বিভক্ত করে ফেলবো, একটা উলম্ব বরাবর আর একটা অনুভূমিক বরাবর। এখন যে বলটা আগে থেকেই উলম্ব বা অনুভূমিক অবস্থায় আছে, তাকে তো আমার কিছু করার দরকার প্রয়োজন বা পড়বে না, তাই না? কারণ সে আগে থেকেই উলম্ব বা অনুভূমিক অবস্থাতে আছে। কিন্তু যেই বলটা এরকম বাঁকানো অবস্থাতে আছে, তাকে অবশ্যই আমার প্রথম কাজটাই কি হবে, তাকে অবশ্যই আমাকে উলম্ব এবং অনুভূমিক দুটো ভাগে কি করে দেবো, আমরা ডিভাইড করে নেব। তার মানে এই ডিভাইডটা কিভাবে করব? কথা হচ্ছে যে আমার, আপনারা হয়তো এটা পড়ে আসছেন যে এরকম যদি একটা এফ ফোর্স সে যদি এরকম বাঁকানো ভাবে থাকে, তাহলে আমার কথা হচ্ছে আমরা দুটো ভাগে কিভাবে বিভক্ত করব, দুটো ভাগে এভাবে বিভক্ত করব যে যার সাথে কোণ উৎপন্ন করবে সেই বরাবর cos থিটা আর তার উলম্ব বরাবর sin থিটা। যার সাথে কোণ উৎপন্ন করবে তার বরাবর হচ্ছে cos থিটা আর তার উলম্ব বরাবর হচ্ছে sin থিটা। আমাদের একটা খুব ভুল একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে যে অনুভূমিক বরাবর সবসময় cos থিটা আর উলম্ব বরাবর সবসময় sin থিটা। আপনারা যেহেতু এর আগের কোর্সটা পড়ছেন, তার মানে এটা আপনাদের পড়ে আসার কথা। যদি এটি যদি হয় একটা ফোর্স এফ এবং সেটা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বরাবর আপনারা কি পড়ে আসেন? আচ্ছা, এটা কি আপনারা পড়ছেন? পড়ে তো আসার কথা, কম্পোনেন্টে ডিভাইড করা। তাহলে এই বরাবর আমরা বলছি এফ কস থিটা এবং ঠিক তার উলম্ব বরাবর আমরা বলছি হচ্ছে এফ সাইন থিটা। আমরা এরকম ভাবে পড়ে আসছি, যদি একটি ফোর্স এফ সে যদি ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই বরাবর হচ্ছে এফ কস থিটা এবং উলম্ব বরাবর হচ্ছে এফ সাইন থিটা। এরকম একটা বিষয় হচ্ছে আমরা পড়ে আসছি। তবে জিনিসটা আসলে ঠিক এরকম না, জিনিসটা একটু বুঝতে হবে যে জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে যে একটা বল, একটা বল সে যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে, ওই বরাবর হচ্ছে কস থিটা। তাহলে আমি যদি বলি সে থিটা কোণটা এই এই যে এই লম্বের সাথে উৎপন্ন করেছে, লম্বের সাথে উৎপন্ন করেছে, তার মানে এই বরাবর হচ্ছে কি আমার এফ কস থিটা। বুঝা গেছে? এই বরাবর হচ্ছে আমার এফ কস থিটা। ঠিক তার উলম্ব, তার মানে এই বরাবর তখন হয়ে যাবে কি আমার এফ সাইন থিটা। বোঝা গেছে নাকি যায় না? যে আমি বলছি কি যে আমার যদি কোনো এরকম ঘটনা ঘটে যে আমার একটা বল, সেই বলটা হচ্ছে বাঁকানো ভাবে দেয়া আছে, বাঁকায়ে দেয়া আছে, মানে সোজাসুজি দেয়া নাই, তখন আমরা কি করব, ওই বলটাকে আমার শুরুর কাজটাই হচ্ছে কি দুটো উপাংশে ভাগ করে নিব, একটা হচ্ছে উলম্ব, একটা হচ্ছে অনুভূমিক। তো যখন আমরা ভাগ করব, সেই ভাগের ক্ষেত্রে হইতেছে আমরা কি করব, আমরা হচ্ছে দেখব যে ওই বলটা কার সাথে কোণ উৎপন্ন করে আছে। যদি দেখি যার সাথে কোণ উৎপন্ন করে থাকবে সেই বরাবর cos থিটা। যদি দেখি যে সে অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে আছে, তাহলে অনুভূমিক বরাবর হচ্ছে f cos থিটা আর উলম্ব বরাবর হচ্ছে f sin থিটা। যদি দেখি যে এই উলম্ব তলের সাথে আমার থিটা কোণ করে আছে, তাহলে উলম্ব বরাবর আমার cos থিটা, অনুভূমিক বরাবর আমার sin থিটা। মানে যার সাথে কোণ উৎপন্ন করে থাকবে সেই বরাবর হচ্ছে আমার cos থিটা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে মজার বিষয়টা হইতেছে, আমরা যখন কোনো ম্যাথ করব তখন বেশিরভাগ ক্ষেত্রেই এই কোণ দেয়া থাকবে না। কোণের ঝামেলা, কোণটা আসলে অনেক বেশি একটু পেইন লাগে আমার কাছে, এবং কোণটা হচ্ছে আমাদের ম্যাথ গুলোতেও বেশি একটা কোণ দেয়া থাকবে না। তাহলে আমাদের কি দেয়া থাকবে সেটা হচ্ছে, আমরা একটু দেখি। মনে করলাম যে এই হচ্ছে একটা এই হচ্ছে একটা বডি মনে করলাম। তো এখন
বিষয়টা হচ্ছে যে মনে করলাম যে এই বডির উপর আমার একটা ফোর্স আসছে, এরকম এরকম একটা ফোর্স আসছে। ওকে, তাহলে এই যেহেতু একটু এই ফোর্সটা কি দেখে বলেছে যে এই ফোর্সটা একটু বাঁকানো ফোর্স, একটু বাঁকা এভাবে আছে, তার মানে এটাকে আমরা কি করব, দুটো উপাংশে কি করব, ভাগ করে নিব। তাহলে এই বরাবর একটা ভাগ করলাম, আর একটা কি এই যে এই বরাবর ভাগ করে নিলাম আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমার ফোর্সটা কি আছে, এই বরাবর আছে, এই তাহলে আমি কি করলাম, সেটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন নর্মালি যেটা হয় যে এই ফোর্স গুলাই মনে করলাম যে আমার ফোর্সের মানটা হচ্ছে এফ, এফ এর মান 10 নিউটন হতে পারে, 20 নিউটন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, আমি মনে করলাম যে এই ফোর্সের নর্মালি যেটা হয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা যখন ম্যাথ গুলো করবো তখন দেখা যাবে যে এখানে একটা স্লোপ দেয়া থাকবে। আমি মনে করলাম যে এইটার লম্ব হচ্ছে, স্লোপের লম্ব হচ্ছে 3, আর ভূমি হচ্ছে কত, 4। আচ্ছা, এটা কি আপনারা পড়ছেন এরকম যে স্লোপ দেয়, একটু আমাকে একটু বলেন তো, যেরকম কখনো পড়ছেন কিনা, যেরকম জি মনে করুন। স্যার, পড়েছি। হ্যাঁ, তাহলে এরকম যদি একটু আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি, তাহলে এরকম যদি থাকে, তাই মনে করলাম যে একটা স্লোপ হচ্ছে 3, এক হচ্ছে 3, আর এই বরাবর 4। তাহলে এই অতিভুজটা কত হবে, √3² + 4²। তাহলে √3² + 4² মানে হচ্ছে কত, 5। আপনাকে 3 আর 4 দেয়া থাকবে, আর এটাকে আপনি কি নিজে একটু করে নেবেন যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবার আমার কোণ দেয়া নাই, যদি কোণ দেয়া না থাকে, এবার তোমার কোণ দেয়া নাই, এবার যেহেতু কোণ দেয়া নাই তাহলে আমি কি করব, আমাকে তো ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগ করব, তাহলে আমরা লম্ব করবো, একটা কি করব, ভূমি করব। তো সিম্পল, এটা অনেক বেশি সহজ। এটা হইতেছে যে আমার ভূমি বরাবর আমরা প্রথমে এফ লিখবো। এবার আমি দেখব যে অনুভূমিক বরাবর আমার কোন উপাংশটা আছে, অনুভূমিক বরাবর আমার কোনটা আছে, 4 আছে। তাহলে এখানে লিখবো হচ্ছে 4 ডিভাইডেড বাই হইতেছে সিম্পলি অতিভুজ, তার মানে কত, 4/5। এবার আমি উলম্ব বরাবর যাব, উলম্ব বরাবর যে দেখবো যে উলম্ব বরাবর হচ্ছে আমার কোনটা আছে, উলম্ব বরাবর যে দেখবো যে আমার কোনটা আছে, 3 আছে। তাহলে এই বরাবর আমি দেব হচ্ছে 3, আর নিচে হচ্ছে দেবো কি অতিভুজ, অতিভুজটা কমন থাকবে, অতিভুজ দুই জায়গায় থাকতে হবে, তাহলে 3/5। সিম্পল। তার মানে আমি এই যখন আমার হচ্ছে এরকম বিভিন্ন স্লোপ দেয়া থাকবে, তো স্লোপ দেওয়ার সময় আমি দেখব তাহলে যে আমার উলম্ব বরাবর, উলম্ব বরাবর না, আসলে আমি যেই বরাবর ফোর্স বের করব সেই বরাবর দেখব যে আমার কোনটা আছে। তা আমি যখন দেখতেছি অনুভূমিক বরাবর আমি উপাংশ বের করতেছি বা কম্পোনেন্ট বের করতেছি, তখন দেখছি যে অনুভূমিক বরাবর আমার আছে কত, 4, এবং ডিভাইডেড বাই কি অতিভুজ, সিম্পল, তাহলে মানে 4/5। এবার যখন আমি এই বরাবর আসতেছি, উলম্ব বা ভার্টিক্যাল বরাবর আসতেছি, সেই বরাবর আমি দেখতেছি যে আমার উপাংশটা কত আছে, 3, ডিভাইডেড বাই কি অতিভুজ, তাহলে 5, তার মানে f ইন্টু 3/5। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা কি করব, উপাংশে বিভক্ত করে ফেলবো। উপাংশে বিভক্ত করার পর সাথে সাথে কি করব, এই এফটাকে আমি কি করছি, উপাংশে বিভক্ত করছি না, কি একটা হচ্ছে এই বরাবর লম্ব বরাবর, একটা অনুভূমিক বরাবর। এবার মেইন এফটাকে আমরা কি করে দিব, মেইন এফটাকে সুন্দর ক্লোজ করে দিব। তার মানে এবার আমার কোনটা থাকবে, এটা আর এই বরাবর। তার মানে আমার যে বাঁকা যে ফোর্সটা ছিল, বাঁকানো আকারে যে ফোর্সটা ছিল, এই যে এভাবে যে ফোর্সটা ছিল বাঁকানো আকারে, এই ফোর্সটা এবার কি গায়েব করে দিয়ে আমরা হচ্ছে শুধুমাত্র উলম্ব আর অনুভূমিকটা রাখবো। বোঝা গেছে? তার মানে অরিজিনালি আমার ফোর্সটা ছিল কি, অরিজিনালি কিন্তু আমার এই ফোর্সটা ছিল, এই এফটা ছিল, কিন্তু আমি কি করলাম, এটাকে দুটো উপাংশে ভাগ করে দিলাম। যেহেতু আমার হিসাবের সুবিধার জন্য আমার হচ্ছে সবগুলো বলকে আমরা উলম্ব আর অনুভূমিকে নিয়ে যাব। তার মানে এই ফোর্সটাকে আমি তখন কি করব, দুটো অংশে ভাগ করে দিয়ে এই ফোর্সটাকে আমি কি করে দেব, ডিলিট করে দেব। বোঝা গেছে? তো এভাবে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাকে আহ একটু এই এই বিষয়টা মানে কম্পোনেন্টে ভাগ করার এই বিষয়টাকে হচ্ছে আমাকে কি করতে হবে, একটু শিখতে হবে। তো এই ম্যাথ গুলো হচ্ছে আমরা করব, ওখানে শীটে হইতেছে কিছু ম্যাথ আছে। তো এই ম্যাথ গুলো হচ্ছে আমরা করব ধীরে ধীরে। আচ্ছা, আপনারা আপনাদের ওই যে গুগল ক্লাসরুমে হচ্ছে শিট আপলোড করে দেয়া আছে, ওটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, ওখানে হচ্ছে আহ টুকটাক কিছু ম্যাথও দেয়া আছে। ঠিক আছে, ওকে। আর বিষয়টা হইতেছে সিভিল ইঞ্জিনিয়ারিং আপনাদের হইতেছে কিছু ইউনিট হইতেছে জানা খুবই দরকার। ঠিক আছে, ইউনিট গুলো জানা লাগবে, সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন। যেমন হইতেছে মনে করেন যে পিএসআই, এই ইউনিটটা আমার জানা খুব দরকার, পিএসআই আমার এই যে ইউনিটটা জানা লাগবে। যেমন হইতেছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার এই ইউনিটটা আমার জানা লাগবে। হচ্ছে নিউটন বাই মিলিমিটার স্কোয়ার,
এরকম কিছু অনেকগুলো ইউনিট আমাদের হইতেছে জানা খুবই দরকার। ঠিক আছে, আমি একটু আস্তে আস্তে বলে নিই। যেমন আমরা হচ্ছে প্যাসকেল পড়ে আসছি না, চাপের একক কি পড়ে আসছি? প্যাসকেল। ঠিক একইভাবে স্ট্রেসের একক হচ্ছে প্যাসকেল। তাহলে প্যাসকেল সমান হইতেছে, আমি যদি বলি যে 1 প্যাসকেল, তাহলে প্যাসকেল সমান হইতেছে কি? নিউটন বাই মিটার স্কোয়ার। 1 নিউটন বাই মিটার স্কোয়ার, এটা কি আমার প্যাসকেল। আচ্ছা, আমরা অনেক সময় ব্যবহার করি প্যাসকেল না ব্যবহার করে আমরা ব্যবহার করি হচ্ছে মেগা প্যাসকেল। তাহলে 1 MPa, এই 1 MPa সমানটা হইতেছে আমার নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার। আমরা কখনো কখনো ব্যবহার করি হচ্ছে পিএসআই। তাহলে 1 PSI সমান হচ্ছে আমরা বলি 1 পাউন্ড। 1 পাউন্ড। তাহলে আমরা যদি বলি যে 1 পাউন্ড, 1 পাউন্ড ডিভাইডেড বাই হইতেছে ইঞ্চ স্কোয়ার। পাউন্ড ডিভাইডেড বাই হইতেছে কি আমার ইঞ্চ স্কোয়ার। এটা কি আমার, এটা হইতেছে আমার পিএসআই। পিএসআই। ঠিক আছে, আমরা অনেক সময় ব্যবহার করি হচ্ছে কেএসআই। এটা খুবই বেশি ব্যবহৃত হয় কেএসআই। ঠিক আছে, কেএসআই খুব বেশি ব্যবহৃত হয়। কেএসআই সমান আমরা বলছি হচ্ছে সিম্পলি 1000 পাউন্ড ডিভাইডেড বাই হচ্ছে ইঞ্চ স্কোয়ার। 1000 পাউন্ড, 1000 পাউন্ড, পাউন্ডটাকে আমরা হইতেছে এই যে এইটা দিয়ে চিহ্নিত করি এলবি। 1000 পাউন্ড ডিভাইডেড বাই হইতেছে ইঞ্চ স্কোয়ার, এটা হচ্ছে আমার কি কেএসআই। তাহলে পিএসআই কি 1 পাউন্ড ডিভাইডেড বাই ইঞ্চ স্কোয়ার, আর কেএসআই কি 1000 পাউন্ড ডিভাইডেড বাই স্কোয়ার ইঞ্চ স্কোয়ার। পাউন্ডটাকে আবার আমরা এই যে হ্যাশ এটা দিয়েও চিহ্নিত করি, মানে হ্যাশ এটা দিলেও বোঝা যায় এটা হচ্ছে কি পাউন্ড। ঠিক আছে, তো এই যে একক, এই এককগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা থাকা লাগবে, না হলে হচ্ছে এই এককগুলো নিয়ে একটু ঝামেলায় পড়ে যেতে হবে। আচ্ছা, তাহলে প্যাসকেল সমান আমরা বলছি হচ্ছে কি নিউটন বাই মিটার স্কোয়ার। মেগা প্যাসকেল সমান বলছি আমরা কি নিউটন বাই মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন ডিভাইড বাই মিটার স্কোয়ার, আর মেগা প্যাসকেল সমান হইতেছে 1 নিউটন ডিভাইডেড বাই মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, আবার আমরা কিলো প্যাসকেলও বলি, মেগা প্যাসকেলও বলি, যাই হোক। তো এই হচ্ছে এই টুকটাক যে এককগুলো আছে, ঠিক আছে, বিশেষ করে প্যাসকেল এবং পিএসআই, এই রিলেটেড যে এককগুলো আছে, এই এককগুলো হচ্ছে আমাদের একটু ধারণা থাকা লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে আমি একটু আলোচনা করলাম। তো আপনাদের হচ্ছে আমি হচ্ছে দেখি সামনের ক্লাস থেকে হইতেছে ম্যাথে হইতেছে করানোর চেষ্টা করব। ঠিক আছে, আর পিডিএফ যেগুলো আছে ওইখান থেকেই হইতেছে আমি ম্যাথ করাবো। তো ওই পিডিএফ গুলো আপনারা একটু নিজেরা একটু দেখে রাখতে পারেন আগে থেকে। ঠিক আছে, আচ্ছা। তা আমার আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে আপগ্রেড করা নাই, তো এখন হইতেছে অফ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা হচ্ছে